হ্যালো, আমার প্রিয় ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে তোমাদের সঙ্গে যে বিষয়টি নিয়ে আলোচনা করবো সেটা হলো সপ্তম শ্রেণীর অঙ্কের সাজেশান। তার আগে একটা কথা বলে রাখি, চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই মনে করে সাবস্ক্রাইব করে দিও। চলো তাহলে শুরু করা যাক। প্রথমে আসি ১ নম্বরের প্রশ্ন। ১ নম্বরের জন্য তোমাদের যে সেকেন্ড ইউনিট টেস্টের যে সিলেবাস, মানে ৮ অধ্যায় থেকে ১৬ অধ্যায় পর্যন্ত ১ নম্বরের জন্যের অঙ্কগুলো কিন্তু ভালো করে প্র্যাকটিস করতে হবে। ১ নম্বরের জন্য সেই অর্থে কোনো সাজেশান বা কমন কিন্তু বলে দেওয়া সম্ভব না। এখান থেকে অনেক প্রশ্ন আসে কনসেপ্টের বেস করে। ফলে তোমাদের যেটা করতে হবে, ৮ অধ্যায় থেকে ১৬ অধ্যায় পর্যন্ত যে চ্যাপ্টারগুলো আছে সেগুলো একটু ভালো করে খুঁটিয়ে খুঁটিয়ে প্র্যাকটিস করতে হবে। এবারে আসছি আমি ২ নম্বর, ৩ নম্বর ও ৪ নম্বরের জন্য। এই কটা নাম্বারের জন্য আমি একটু সাজেশান করে দেবো, বা কমন কোনগুলো ভালো করে প্র্যাকটিস করবে সেইগুলো আমি করে দেবো। চলো তাহলে শুরু করি। প্রথমে আসছি হচ্ছে অধ্যায় ৮ ত্রিভুজ অঙ্কন। ত্রিভুজ অঙ্কনের ক্ষেত্রে আমি বলে রাখি, প্রথমে 4টে চ্যাপ্টার আছে। এখানে 4টে চ্যাপ্টার থেকে কী কী ধরনের প্রশ্ন আসবে। প্রথমে আছে হচ্ছে 3টে বাহু দিয়ে ত্রিভুজ অঙ্কন। দ্বিতীয় চ্যাপ্টারে আছে হচ্ছে একটি কোণ দুটি বাহু। তৃতীয়টায় আছে হচ্ছে দুটি কোণ একটি বাহু, এবং চতুর্থে আছে সমকোণী ত্রিভুজ অঙ্কন। তাহলে প্রথমে যদি বাহু দিয়ে ত্রিভুজ অঙ্কন করতে বলে বাহু দিয়ে, তাহলে সেক্ষেত্রে যেটা তোমরা প্র্যাকটিস করবে সেটি হলো এই 2-এর দাগের অঙ্কটা প্র্যাকটিস করবে ভালো করে, 3-এর দাগ, 4-এর দাগ। তাহলে এখান থেকে কষে দেখি 8.1 পেজ নাম্বার 119, এখান থেকে 2, 3 ও 4 এই 3টে জ্যামিতি কিন্তু তোমরা ভালো করে প্র্যাকটিস করবে। এরপরে আসছি আমি পরের অধ্যায়ে। কোষে দেখি 8.2, এই কোষে দেখি 8.2 এখানে কিন্তু একটি কোণ দুটি বাহু। এই একটি কোণ দুটি বাহুর ক্ষেত্রে যে অঙ্কটা বেশি, মানে জ্যামিতিটা বেশি ইম্পর্টেন্ট, সেটি হলো এখানে যেটা আছে হচ্ছে সমকোণী ত্রিভুজ অঙ্কন এটা, এবং সমদ্বিবাহু ত্রিভুজ অঙ্কন। এই 3 এবং 4, এখানে 3 এবং 4 থেকে কিন্তু আসার সম্ভাবনা বেশি, মানে এই দুটো কিন্তু ভিভিআই বলা চলে, ভিভিআই। এরপরে নেক্সট হচ্ছে 8.3, এই 8.3 পেজ নাম্বার 123, এই 8.3 পেজ নাম্বার 123-এ দুটি কোণ একটি বাহু। এই দুটি কোণ একটি বাহুর মধ্যে যেটা ইম্পর্টেন্ট সেটি হলো 2-এর দাগ, 3-এর দাগ। 4-এর দাগটা ইম্পর্টেন্ট, কিন্তু 2 এবং 3 কিন্তু সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। এখান থেকেই কিন্তু বারবার প্রশ্ন দেয়। তাহলে এখান থেকে যেটা পড়বে 2, 3 বেশি করে প্র্যাকটিস করবে। এরপরে আমরা আসছি পরের চ্যাপ্টারতে 8.4। এটা পেজ নাম্বার হচ্ছে 125। তাহলে পেজ নাম্বার 125-এর 8.4-এর এখানে যে অঙ্কগুলো আছে বা জ্যামিতিগুলো আছে সেটি হলো সমকোণী ত্রিভুজ অঙ্কন। তাহলে এই সমকোণী ত্রিভুজ অঙ্কন কোনগুলো করতে হবে একটু বলে রাখি। 1, 2, 3, 3টে অঙ্ক একই টাইপের, মানে জ্যামিতি একই টাইপের। একটা ভালো করে তোমরা যদি ভালো করে বুঝে প্র্যাকটিস করো 3টেই পারবে। আর 4 নম্বরেরটা আমি বলছি, 4 নম্বরটা যদি প্রশ্ন খুব কঠিন হয় তাহলে কিন্তু 4 নম্বরের অঙ্কটা শিক্ষকরা কিন্তু অনেক সময় দিয়ে থাকে। 4 নম্বরটা প্রশ্ন কঠিন হলে কিন্তু এই জ্যামিতিটা দিয়ে থাকে। তাহলে 4টা প্রশ্ন কঠিনের জন্য বাকি সময় 1, 2, 3 থেকেই বেশিরভাগ সময়ে প্রশ্ন কিন্তু আসে। পরের অধ্যায় হচ্ছে সর্বসমতার ধারণা। এখান থেকে যেটা পড়বে আমি বলে রাখছি সেটাই পড়বে। প্রথমে পড়বে হচ্ছে সর্বসমতা কাকে বলে। সর্বসমতা কাকে বলে এখানে দেওয়া আছে, আমি একটু দাগ দিয়ে দিচ্ছি। সর্বসমতা কাকে বলে, এখান থেকে এই পর্যন্ত হচ্ছে সর্বসমতা কাকে বলে। আর 4টে যে শর্ত, 1, 2, 3, 4, এই 4টে শর্ত কাকে বলে, এবং 4টে শর্ত এখানে ভালো করে পড়ে রাখলে আশা করি এই অধ্যায় থেকে এই ধরনের প্রশ্ন আসে। তাহলে এখান থেকে যেটা পড়বে বলে দিলাম। কোষে দেখি অধ্যায় 9। এখান থেকে ছবি আঁকার অনেক সময় দিয়ে থাকে, ছবি আঁকতে 4-এর, কিন্তু না দেওয়ার সম্ভাবনাটা বেশি। তবে তোমরা এখান থেকে 2-1টা প্র্যাকটিস করে রাখতে পারো, খুব বেশি ইম্পর্টেন্ট না, 2-1টা প্র্যাকটিস করে কিন্তু তোমরা এখান থেকে রাখতে পারো। এরপরের অধ্যায় আসছে হচ্ছে আসন্ন মান। আসন্ন মানে যেটা আসবে সেটা বেশ আমি দাগ দিয়ে দিচ্ছি, সেগুলোই ভালো করে করলে সেগুলোই তোমরা পেয়ে যাবে। প্রথমে যেটা পড়বে সেটা হচ্ছে এখান থেকে যে অঙ্ক দুটো বেশি ইম্পর্টেন্ট সেটা আমি দাগ দিয়ে দিচ্ছি, 3
4। এই 3 এবং 4 খুব বেশি ইম্পর্টেন্ট। তার মধ্যে 3এরটা কিন্তু ভিভিআই, ভিভিআই 3এরটা কিন্তু ভিভিআই 3এরটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। এটা কিন্তু মাঝে মধ্যেই পরীক্ষায় দেয় এবং সমস্ত শিক্ষক শিক্ষিকা কিন্তু 3এর অঙ্কটাই বেশি পছন্দ করে। তাহলে 3এরটা এখানে ভালো করে পড়বে। এরপরে যেটা পড়বে 1 নম্বরের জন্যে, 1 নম্বরের জন্যে যে শূন্যস্থান পূরণ আছে এখানে যে শূন্যস্থান পূরণগুলো আছে 1 নম্বরের জন্যে সেগুলো বেশি করে পড়বে। 5-এর দাগ, মানে 5-এর দাগে তোমরা যেটা পড়বে, এই 5-এর দাগে সমস্ত অঙ্কগুলোই পড়বে 1 নম্বরের জন্যে। 1 নম্বরের জন্যে, এই 1 নম্বরের জন্যে কিন্তু এখান থেকে প্রত্যেকটা বার প্রশ্ন আসে। এখান থেকে 1 নম্বরের জন্য তোমরা এটা কিন্তু পড়বে। এরপরে যেটা আসছি সেটা হলো 6 দাগে নিচের ভগ্নাংশগুলি 2, 3, 4 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মানে লিখি। এখান থেকে যে প্রশ্নটা আসে সেটা সাধারণত আসে হচ্ছে 2 নম্বরের প্রশ্ন আসে এখান থেকে, এই 6-এর দাগে। তাহলে 6-এর দাগটা তোমরা পড়বে 2 নম্বরের জন্যে। 6-এর দাগটা তোমরা কত নম্বরের জন্য পড়বে? 2 নম্বরের জন্য এখান থেকে পড়বে 6-এর দাগ 2 নম্বরের জন্যে। এরপরে লেখা অঙ্ক 8-এর দাগের অঙ্কগুলো যেটা আছে এগুলো সাধারণত 1 নম্বরের জন্য দিয়েও থাকে, না দিয়েও থাকে। তবে 5-এর দাগের যে দাগ নাম্বারটা বললাম 1 নম্বরের জন্য, এখান থেকে কিন্তু অঙ্ক প্রত্যেক বছর পরীক্ষায় আসে। এবারও দেখবে একদম প্রথমেই এখান থেকে অঙ্কটা দেয়া থাকবে। তাহলে এইখান থেকে করলে আশা করি এখান থেকে পেয়ে যাবে। এরপরে আসছি ভগ্নাংশের বর্গমূল। ভগ্নাংশের বর্গমূলে যেগুলো পড়বে সেটা আমি বলে দিচ্ছি, সেখান থেকেই তোমরা অঙ্ক প্র্যাকটিস করলে আশা করি পেয়ে যাবে। এখান থেকে যেটা পড়বে ভগ্নাংশের বর্গমূল, একদম প্রথমে আসি হচ্ছে সরাসরি ভাগ প্রক্রিয়ার সাহায্যে বর্গমূল বা বর্গমূল নির্ণয় করে, এরকম ধরনের কিন্তু প্রশ্ন আসে। ভাগ প্রক্রিয়ার সাহায্যে বর্গমূল বা নর্মালি বর্গমূল, এরকম ধরনের যদি প্রশ্ন আসে তোমরা যেটা পড়বে এখান থেকে 2-এর দাগের যে অঙ্কগুলো আছে এখান থেকে কিন্তু 2-এর দাগে ভাগ প্রক্রিয়ার সাহায্যে বর্গমূল দেওয়া থাকে। এখানে কিন্তু 2 অথবা 3, অনেক সময় 2 নম্বরেরও দিয়ে থাকে, অনেক সময় 3 নম্বরেরও দেওয়া থাকে। তাহলে এখানে কি পড়বে? 2 অথবা 3-এর জন্য কিন্তু এই 2-এর দাগের 1, 2, 3, 4, 5 এই 5টা অঙ্ক কিন্তু বেশ ইম্পর্টেন্ট। এরপরে আমি যেটা আসছি সেটা হলো 4-এর দাগের অঙ্কটা। 4-এর দাগের অঙ্কটা কি আছে? 4-এর দাগের অঙ্কটা হচ্ছে দুটি ধনাত্মক সংখ্যার একটি অপরটির দুগুণ, সংখ্যা দুটির গুণফল এত হলে সংখ্যা দুটি কী? এটা আসবে কিন্তু 3 নম্বরের জন্যে। এই 4-এর দাগের অঙ্কটা কিন্তু দেয়া থাকবে 3 নম্বরের জন্যে। এটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। ভিভিআই 4-এর দাগের অঙ্ক, 4-এর দাগের অঙ্কটা কিন্তু ইম্পর্টেন্ট। ভিভিআই এটা কিন্তু পড়বে 3 নম্বরের জন্যে। এরপরে যেটা সাধারণত আসে, যেটা একটু বলে রাখি, সেটা হলো 9 এবং 10 একই অঙ্ক, যে কোনো একটা আসতে পারে। 9 এবং 10 এটাও কিন্তু 3 নম্বরের জন্যে। 9 এবং 10 এখন তো কিন্তু 9 এবং 10 ইম্পর্টেন্ট, এখান থেকে কিন্তু 3 নম্বরের জন্য অঙ্ক আসবে। এরপরে আসছি আমাদের 11 থেকে 14, 4টে অঙ্ক। 4টে অঙ্কর মধ্যে প্রত্যেক বছর একটা অঙ্ক থাকে। তার মধ্যে যে অঙ্কটা সবচেয়ে বেশি থাকে সেটা হলো এই 11 এবং 13, এই দুটোর মধ্যে যে কোনো একটা অঙ্ক কিন্তু এবার পরীক্ষায় থাকবে এবং প্রত্যেকটা বছর থাকে এখান থেকে। তাহলে এখান থেকে কিন্তু 11 থেকে 14 পর্যন্ত প্রত্যেকটাই ভালো করে প্র্যাকটিস করবে। তার মধ্যে 11 এবং 13 বেশি করে প্র্যাকটিস করবে। 11 এবং 13 বেশি করে প্র্যাকটিস করবে। 11, 13টা কিন্তু প্রত্যেক শিক্ষক শিক্ষিকার একটা ইম্পর্টেন্ট অঙ্ক হিসাবে কিন্তু চিহ্নিত করে। এরপরে ভগ্নাংশের বর্গমূল আমি আগে দাগ দিয়ে দিয়েছি, আশা করি এখান থেকে তোমরা এগুলোই করবে। এরপরে হচ্ছে দশমিক সংখ্যার বর্গমূল। দশমিক সংখ্যার বর্গমূলের জন্য যেটা বেশি করে ইম্পর্টেন্ট সেটা আমি বলে দিচ্ছি। এই যে বর্গমূল 2-এ 2 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান নির্ণয় করো, এটা নিজে করে দেওয়া আছে, এটা কিন্তু পরীক্ষার সময় আসে পরীক্ষায়। তাহলে এখান থেকে এটা কিন্তু ভালো করে পড়বে। বর্গমূল 2-এ 2 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান নির্ণয়, এটা কিন্তু বেশ ইম্পর্টেন্ট, এটা কিন্তু ভালো করে পড়বে। আরেকটা যেটা তোমরা পড়বে সেটা আমি বলে দিচ্ছি, এই যে বর্গমূল 3-এর কিন্তু এখান থেকেও আসে পরীক্ষায়, কিন্তু এই 2 এবং 3 কিন্তু বেশি করে ইম্পর্টেন্ট, এটা কিন্তু ভালো করে পড়বে। এর সাথে সাথে যেটা পড়বে বর্গমূল 5 এবং 7, এখান থেকে দিলে কিন্তু এখান থেকেই দেবে। তাহলে 2, 3, 5, 7 এদের বর্গমূল নির্ণয় 2 দশমিক অথবা 3 দশমিক যে কোনো দশমিক স্থান পর্যন্ত দিতে পারে। তাহলে এই 4টে করলে কিন্তু এখান থেকে অঙ্ক আশা করি পেয়ে যাবে। তার মধ্যে থেকে
আর যদি প্রশ্ন খুব কঠিন হয়, তাহলে 13 দাগের অঙ্ক থেকে কিন্তু দিতে পারে। 13 দাগের অঙ্ক প্রশ্ন যখন কঠিন করবে তখন কিন্তু এখান থেকে দেওয়ার সম্ভাবনাটা বেশি। তবে আমি যেটা দাগ দিয়ে দিয়েছি 4টে 2, 3, 5, 7 এখান থেকে আশা করি তোমরা পেয়ে যাবে। এরপরে আসছে বীজগাণিতিক সূত্রাবলী 12 নম্বর অধ্যায়। বীজগাণিতিক সূত্রাবলী প্রথমে যেটা পড়বে 2 নম্বরের অঙ্ক, সমস্ত শিক্ষকদের পছন্দের অঙ্ক। আমি দাগ দিয়ে দিচ্ছি, প্র্যাকটিস করবে, দেখবে তোমরা কমন পেয়ে যাবে। সেটা হলো কে দিয়ে অঙ্ক। কোথায় আছে কে দিয়ে অঙ্ক? এই যে পেয়ে গেছি। এইটা হচ্ছে একটা অঙ্ক কে দিয়ে। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট অঙ্ক। এই অঙ্কটা কিন্তু পরীক্ষায় মাঝে মধ্যে পরীক্ষায় আসে। এই কে দিয়ে অঙ্কটা কিন্তু ভালো করে প্র্যাকটিস করবে 2 নম্বরের জন্য। এটা কিন্তু 2 নম্বরের জন্য থাকে। আর একটা কে দিয়ে অঙ্ক আছে, সেটা হলো এই যে 4 নম্বরের দাগের অঙ্ক। এটাও কিন্তু 2 নম্বরের জন্য আসে, ভালো করে প্র্যাকটিস করবে। তাহলে এই দুটো অঙ্ক কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। প্রত্যেক বছর একটা না এর মধ্যে থেকে অল্টারনেট করে একটা না একটা আসে। তাহলে এখান থেকে দুটো ভালো করে প্র্যাকটিস করবে। এরপরে আসছি পূর্ণ বর্গাকারে প্রকাশ। পূর্ণ বর্গাকারে প্রকাশ এবং পূর্ণ বর্গাকারে প্রকাশ করে মান নির্ণয়, দুটো অঙ্কই কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। এর মধ্যে থেকে যেগুলো অঙ্ক বেশি বেশি করে পরীক্ষায় আসার মতো সেগুলো আমি একটু দাগ দিয়ে দিচ্ছি। সেটি হলো 8-এর দাগে যেটা আসে পরীক্ষায় বেশি করে, সেটা হলো এই 3-এর দাগ। 8-এর দাগে 3-এর দাগ এবং 2-এর দাগ, এই দুটোর মধ্যে কিন্তু পরীক্ষায় দেওয়া থাকে। এবং যদি পূর্ণ বর্গাকারে প্রকাশ করে মান নির্ণয় করতে দেওয়া থাকে, সেক্ষেত্রে যেটা বেশি করে আসার সম্ভাবনা সেটা হলো 9-এর দাগের 3 এবং 4। এই 3 এবং 4 এবং ওখানে 2 এবং 3, এই 4টে অঙ্ক ভালো করে প্র্যাকটিস করলে আশা করি এখান থেকে তোমরা অঙ্ক কমন পেয়ে যাবে। এরপরে এখানে যেটা আছে বীজগণিতের সূত্রের সাহায্যে অঙ্ক, যেটা হলো আমরা এখানে থেকে প্রত্যেক বছর যেটা আসে সেটা হলো এই 8-এর দাগের অঙ্কটা। এই 8-এর দাগের অঙ্কটা এবং এক্সকে দুটি বর্গের অন্তরূপে প্রকাশ করি, এটা আসবে 3 নম্বরের জন্যে, এই অঙ্কটা আসবে 2 নম্বরের জন্যে। তাহলে এটা কিন্তু 3 নম্বরের জন্য দিতে পারে, আর এই অঙ্কটা দিতে পারে কিন্তু 2 নম্বরের জন্যে। এই দুটো অঙ্ক কিন্তু বেশ ভালো করে প্র্যাকটিস করবে। এটা কিন্তু বেশ ইম্পর্টেন্ট অঙ্ক। এরপর হচ্ছে কোষে দেখি 12.2। এখান থেকে প্রথমে আসি সরল। সরল কোনটা আসবে পরীক্ষার সময় আমি একটু বলে দিচ্ছি। সরল আসার মতো পরীক্ষার সময় সরল সূত্রের সাহায্যে করি হচ্ছে প্রতি ক্ষেত্রে সূত্রের সাহায্যে সমস্যা সমাধান করি। সমস্যা সমাধানের মধ্যে যেটা ইম্পর্টেন্ট বেশি করে সেটি আমি দাগ দিয়ে যাচ্ছি। সেটা হলো 9-এর দাগের অঙ্কটা ইম্পর্টেন্ট, 13-এর দাগের অঙ্কটা ইম্পর্টেন্ট। 9, 13, এর মধ্যে ইম্পর্টেন্ট হচ্ছে 14, 16 এবং এর সাথে সাথে 17, 16, 17 এই কটা কিন্তু ইম্পর্টেন্ট। এখান থেকে কটা প্র্যাকটিস করলে আশা করি তোমরা এখান থেকে কমন পেয়ে যাবে। এরপর হচ্ছে কোষে দেখি 12.3। 12.3-এর এরপরে আমরা চলে এসেছি যেটা আমি বলতে চাইছিলাম সরল করোর মধ্যে যেটা দেয়া থাকে প্রত্যেক বছর, এই 7-এর দাগের অঙ্কটা 3 নম্বরের জন্যে। এটা কিন্তু বেশ ইম্পর্টেন্ট অঙ্ক 7-এর দাগের। এর সাথে সাথে 8-এর দাগের অঙ্কটা ইম্পর্টেন্ট এবং 9-এর দাগ, এই কটা অঙ্ক এখান থেকে ভালো করে প্র্যাকটিস করলে আশা করি এই চ্যাপ্টার থেকে এই অঙ্কগুলো প্র্যাকটিস করো, ভালো করে তোমরা কিন্তু 25-এ 25 পেয়ে যাবে। এরপরে হচ্ছে সমান্তরাল সরলরেখা ছেদকের ধারণা। এই সমান্তরাল সরলরেখা ছেদকের ধারণার মধ্যে তোমরা যেটা করবে, প্রথমে হচ্ছে সমান্তরাল সরলরেখা কাকে বলে আর ছেদক বা ভেদক কাকে বলে, তাহলে সংজ্ঞা দুটো পড়বে কী কী, সমান্তরাল সরলরেখা কাকে বলে এবং ছেদক বা ভেদক কাকে বলে পড়বে। এরপরে যেটা আসে সাধারণত পরীক্ষার সময় দেয়া থাকে, একটা ছবি দেওয়া থাকে, সেখানে বিভিন্ন ধরনের কোণগুলো চিহ্নিত করতে বলে। তাহলে এখান থেকে তোমরা যেটা করবে, এখানে এই কোষে দেখি 13-র এখানে দুটো ছবি আছে, সেই দুটো ছবির সাপেক্ষে কোণ নির্ণয় করতে বলবে। সেই দুটো ছবি হচ্ছে এখানে দেয়া আছে, দুটো ছবি, এই ছবিটা এবং এই ছবিটার বিপরীত কোণ, একান্তর কোণ, অনুরূপ কোণ, এইগুলো ভালো করে প্র্যাকটিস করলে এখান থেকে পেয়ে যাবে চ্যাপ্টার থেকে। এরপর হচ্ছে ত্রিভুজের ধর্ম। ত্রিভুজের ধর্ম এখান থেকে যেটা পড়বে সেটা হলো খুবই সহজ চ্যাপ্টার। এখান থেকে শর্ট কোশ্চেন খুব বেশি করে আসে। তার মধ্যে থেকে যেটা আমি বলে দিচ্ছি, সেটা হলো এই যে কোষে দেখির মধ্যে এখান থেকে কিন্তু 1, 2, 3 সব রকমের প্রশ্ন আসতে পারে। 1, 2,
3। 1 নম্বরে দিলে একটা প্রশ্ন দেবে, 2 নম্বরে দুটো প্রশ্ন, 3 নম্বরে 3টে প্রশ্ন। তাহলে 1, 2, 3 সব রকমের প্রশ্ন আসতে পারে। যেখানে সবচেয়ে বেশি আসে সেটা হলো এই 1 এর দাগের 1 থেকে 5 পর্যন্ত। এখান থেকে এই 5টা প্রশ্ন ভালো করে পড়ে থাকলে আশা করি এখান থেকে যে ধরনের অঙ্ক আসুক না কেন তোমরা এখান থেকে পেয়ে যাবে কমন। এরপরে আসছে হচ্ছে সময় দূরত্ব। এই সময় দূরত্বের অঙ্কের মধ্যে যে অঙ্কগুলো বেশি ইম্পর্টেন্ট আমি বলে দিচ্ছি কোন টাইপের অঙ্ক আসে। সেটা হলো ট্রেন সাধারণত স্টেশনকে বা ল্যাম্পপোস্টকে বা কোনো যাত্রীকে অতিক্রম করার এই ধরনের অঙ্ক কিন্তু সবচেয়ে বেশি আসে। তাহলে এই ধরনের অঙ্ক যেগুলো এখানে আছে সবগুলোই কিন্তু তোমাদের প্র্যাকটিস করতে হবে। তাহলে প্রথমে দেখে নেই কী কী অঙ্ক আছে, বসে দেখি 15। এখান থেকে ওই ধরনের অঙ্ক কোনগুলো আছে আমি দাগ দিয়ে দিয়ে যাচ্ছি। প্রথমে যেটা আছে হচ্ছে 5-এর দাগের অঙ্ক। এই 5-এর দাগের অঙ্কটা হচ্ছে 100 মিটার লম্বা একটি ট্রেন ঘন্টায় 60 কিমি বেগে একটি গাছকে অতিক্রম করতে কত সময় নেবে হিসাব করে দেখি। এই টাইপের যত ধরনের অঙ্ক এই চ্যাপ্টার মধ্যে আছে সবগুলোই প্র্যাকটিস করলে আশা করি এখান থেকে তোমরা পেয়ে যাবে। তাহলে এই টাইপের অঙ্ক যেটা আছে আমি দাগ দিয়ে দিচ্ছি সেটা হলো 5-এর দাগের অঙ্কটা, এই টাইপের একটা অঙ্ক আছে। এরপরে যেটা আছে সেটা হলো এখান থেকে শুরু, 11 দাগ থেকে শুরু। তাহলে এখান থেকে দাগ নাম্বারগুলো আমি বলে যাচ্ছি, তোমরা একটুখানি দাগ দিয়ে নাও। সেটা হলো 11 দাগের অঙ্ক কোনগুলো 11, 12, 13, 14, 15 এই অঙ্কগুলো। এরপরে আরও 2-3টে আছে নিচে, কী কী আছে দেখে নেই। 16, 17, 18। তাহলে এখান থেকে যেটা পড়বে 16, 17, 18। তাহলে এখান থেকে কোনগুলো পড়বে যেগুলো আমি আরেকবার বলে দিচ্ছি সেটা হলো 11 দাগ থেকে শুরু করে 18 দাগ পর্যন্ত। কত দাগ বললাম? 11 দাগ থেকে শুরু করে 18 দাগ পর্যন্ত। এই জায়গার অঙ্কগুলো। আর আগে একটা আছে 5 নম্বরের 5-এর দাগের অঙ্ক। তাহলে এই 5-এর দাগ এবং 11 থেকে 18 এই দাগের অঙ্কগুলো ভালো করে তোমরা প্র্যাকটিস করলে আশা করি এখান থেকে তোমরা কমন পেয়ে যাবে। এরপরে আসে দ্বিস্তম্ভ লেখক। দ্বিস্তম্ভ লেখক দুটো টাইপের অঙ্ক আসে, সেগুলো আমি একটু বলে দিচ্ছি কোন টাইপের অঙ্ক। আগে দেখে নেই কষে দেখিতে কী কী অঙ্ক দেওয়া আছে। কষে দেখি, তাহলে এবার বলে রাখি দ্বিস্তম্ভ চিত্র আঁকতে বলতে পারে, এবং আরেকটা যেটা বলতে পারে শুধু স্তম্ভ চিত্র অঙ্কন করতে। যদি শুধু স্তম্ভ চিত্র অঙ্কন করতে দেয় সেক্ষেত্রে যে আমরা তথ্যটা দেবে পরীক্ষায় সেটা কিন্তু খুব বড় ধরনের তথ্য দেওয়া থাকবে। তার একটা এক্সাম্পল আমি এখানে দিয়ে দিচ্ছি, সেটা হলো এই 2-এর দাগের অঙ্কটা। 2-এর দাগের অঙ্কটা শুধু স্তম্ভ চিত্র অঙ্কন করতে বলছে। এই স্তম্ভ চিত্র অঙ্কন করার জন্য কি বলছে এখানে কিন্তু যে তথ্যটাগুলো দেওয়া আছে সবগুলো কিন্তু বড় বড় সংখ্যা। তাহলে এই বড় বড় সংখ্যার যখন তথ্য দেওয়া থাকবে তখন শুধুমাত্র এখানে স্তম্ভ চিত্র লেখ অঙ্কন করতে বলবে। আর যখন বলবে দ্বিস্তম্ভ লেখ অঙ্কন করতে সেক্ষেত্রে কিন্তু যে তথ্য দেওয়া থাকবে সেটা কিন্তু একটু ছোট ধরনের তথ্য দেওয়া থাকবে। তাহলে এখান থেকে যদি শুধু স্তম্ভ লেখচিত্র অঙ্কন করতে বলে তাহলে দেখবে তোমরা 2-এর অঙ্কটা কমন পেয়ে যাচ্ছ। আর যদি দ্বিস্তম্ভ লেখচিত্র অঙ্কন করতে বলে সেক্ষেত্রে কোন অঙ্কটা তোমরা কমন পাবে আমি তোমাদেরকে বলে দিচ্ছি। সেটা হলো প্রথমে 3-এর দাগ। এই যে হচ্ছে 3-এর দাগের অঙ্কটা, এটা হচ্ছে দ্বিস্তম্ভ লেখচিত্রের জন্যে। এরপরে আমি বলে যাচ্ছি 3-এর দাগ, 4-এর দাগ এবং 6-এর দাগ। এই 3, 4 আর 6 তাহলে কোন দাগগুলো পড়বে? 3, 4, 6। এই 3, 4, 6 এই 3টে করবে হচ্ছে দ্বিস্তম্ভ লেখচিত্রের জন্যে। আর শুধুমাত্র স্তম্ভ লেখচিত্রের জন্য করবে সেটা হচ্ছে 2-এর দাগের অঙ্ক, যেটা সবচেয়ে তথ্য বড় দেওয়া আছে। তাহলে 2, 3, 4, 6 এই কটা অঙ্ক প্র্যাকটিস করলে এখান থেকে যে টাইপেরই অঙ্ক পরীক্ষায় আসুক না কেন তোমরা সেটা করতে পারবে। আশা করি চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেবে। ধন্যবাদ, ভালো থেকো, সুস্থ থেকো এবং 25-এ 25 পাও এই আশা রাখি।